শেষমেশ তোষা না পেরে ইরফানকে সামনাসামনি জিজ্ঞেস করে যে তার সমস্যা কি, সে আসলে কী চায়, কেন ওকে অত জ্বালাতন করে। ইরফান বলে সে তোষার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু তোষা ফিরিয়ে দেয়। তোষা খুব সিরিয়াস নিজের জীবন নিয়ে, সে বন্ধু বান্ধব ব্যাপারগুলোতে বিশ্বাসী নয়, তাই তার কোনো বন্ধু বান্ধবও নেই। ইরফানকে যতটুকু দেখেছে চিনেছে তাতে সে কেমন প্রকৃতির ছেলে তা খুব সহজেই বোঝা যায়। জীবন নিয়ে এত সিরিয়াসনেস তোষার সে সময় নষ্ট, আবেগ অবচয় এসব ভেবে সে কখনো কারোর মেয়ে বন্ধুর বানায়নি। সেখানে ইরফানের মতো একটা ছন্ন ছাড়া বেপরোয়া ছেলের সাথে বন্ধুত্ব করে নিজের জীবনও ছন্ন ছাড়া করার কোনো মানেই হয় না। সে স্পষ্টভাবেই ফিরিয়ে দেয়, কিন্তু নাছোড় বান্দা ইরফানকে সে চিনতে পারেনি। ইরফান যখন বলেছে তার সাথে বন্ধুত্ব করতে হবে, তার মানে বন্ধুত্ব করবেই। তবে সে সেদিন আর তোষাকে কিছু বলেনি, কারণ এবার তোষা নিজে আসবে তার সাথে বন্ধুত্ব করতে। ক্লাসে নানান টিম ওয়ার্ক হয়, এটা সেটা নানান অ্যাক্টিভিটিস হয়, কয়েকজনকে টিম ঘোষণা করে তাদের দলীয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এসবের টিমের সদস্যদের সাথে নানান কাজে যোগাযোগ করা লাগে, কিংবা কোনো টিম তো ঢুকতেই হবে, না হলে টিম ওয়ার্ক করবে কী করে। তো সেবার ক্লাসে একটা টিম অ্যাসাইনমেন্ট ছিল, যেটাতে কোন টিমে কারা কারা থাকবে সেটা তারা নিজেরা ঠিক করবে আলোচনা করে, কারণ টিম মেম্বাররা একে অপরের সাথে কমফোর্টেবল না হলে কাজ ঠিকঠাক হয় না। সেবার সবাই নিজেরা নিজেরা কে কোন টিমে থাকবে ঠিক করে ফেললো, অথচ তোষাকে কেউ নিল না, আর না কেউ তাকে জিজ্ঞেস করলো বা অফার করলো তাদের টিমে আসতে চায় কিনা। তোষার খুব নেগেটিভ ফিল হয়েছে সেবার। সে কাউকে গিয়ে বলেনি যে সে তাদের টিমে যুক্ত হতে চায়। সেদিন স্যারের কাছে মেম্বারদের লিস্ট জমা দেবে, সেদিন সে কলেজেই যায়নি। এরপর 2 দিন কলেজে আসেনি, হতাশায় লজ্জায়। প্রাইভেট প্রতিষ্ঠান হওয়ায় এসব টিম ওয়ার্ক অ্যাসাইনমেন্ট যেন নিত্য ব্যাপার। এভাবে পরপর 3বার এমন হওয়ায় তোষার সাথে না কেউ তাকে অফার করে, আর না সে গিয়ে যুক্ত হতে চায়। যখন কলেজে যায় তখন সাধারণত সে পাশের জনের সাথে টুকটাক কথা বলে, কোনো কিছু না বুঝে থাকলে তা বুঝে নিতে। কিন্তু এখন সে কাউকে কিছু জিজ্ঞেস করলেও কেউ উত্তর দেয় না। ক্লাস মিস গেলে সেই ক্লাসের নোটস নিতে চাইলে কারোর কাছে তারা হেল্প করে না। এর মধ্যেই একদিন ইংলিশ টিচার জিজ্ঞেস করে সে ক্লাসে উপস্থিত থেকেও কেন সেদিন কোনো টিমে যুক্ত হয়নি। অ্যাটেন্ডেন্স খাতায় তো তার নাম ছিল। এতগুলো স্টুডেন্টের সামনে এসব জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিতে পারে না। কি বলবে, কেউ তাকে অফার করেনি, তাই সেও লজ্জায় কোথাও যুক্ত হয়নি। এরপর আরেকটা টিম ওয়ার্কের ঘোষণা এলে সে দ্বিধা লজ্জায় সব ভুলে নিজেই যুক্ত হওয়া চাওয়ার ইচ্ছে প্রকাশ করে, কিন্তু কোন টিমে জায়গা নেই। শেষে একজন বলে, আইস্টনটাইন টিমে একটা জায়গা প্রত্যেকবার খালি থাকে, ওরা ওদের টিমে কাউকে নেয় না। লাস্ট কয়েকবার থেকে এবার খালি আছে, তুমি ওদের গিয়ে বলো যেন তোমাকে নেয়, নিলে তো ভালো, না নিলে রিকোয়েস্ট করো। তোষা যায়। সে ছিল ক্লাসের পিছনের দিকে, আর ওই টিমের মেম্বাররা নাকি বসে সবসময় সামনে। গিয়ে দেখে ওটা ইরফানদের টিম। অন্তিক, ইরফান সহ আরও 2টা মেয়ে আর একটা ছেলে। সে যেহেতু ইরফানকেই মোটামুটি চেনে, তাই ইরফানকেই বলে যেন তাকে ওদের টিমে নেয়। কিন্তু ইরফান জবাব দেয় ওদের টিমে নিজেদের বন্ধু ছাড়া বাইরের কাউকে নেয় না। এই কথা শুনে তোষার খুব রাগ হয়। সে চাইলেই প্রফেসরের কাছে কমপ্লেন করতে পারে, কিন্তু এতে লোক হাসানো ছাড়া কিচ্ছু হবে না। তাই সে নিজেকে সামনে বলে, তুমি তো আমার সাথে সেই দিন বন্ধু করতে চাইলে, আবার এখন আমাকে টিমে নিচ্ছ না কেন? আমি বন্ধুত্ব করতে চেয়েছি, কিন্তু তুমি কি তা গ্রহণ করেছিলে? তুমি তোমাকে ফিরিয়ে দিয়েছো, অর্থাৎ আমরা এখন বন্ধু না, তাই টিমেও আসা হচ্ছে না। সো সরি চেরি লেডি। তুমি এমনটা করতে পারো না, টিমে নেওয়ার কোনো অধিকার তোমার নেই। আমি প্রিন্সিপাল স্যারকে বলে দেব। তোষার এই কথায় মেয়ে 2টা সহ ছেলেটাও হেসে ওঠে। ইরফান বলে, তুমি আমাকে প্রফেসরের ভয় দেখাচ্ছ? এখানে প্রিন্সিপাল আমার মামা হয়। ইউ বিউটিফুল গার্ল, তাই ওই সব লোকালস ভয় দেখানো বাদ দাও। তুমি বরং অন্য টিমে ঢুকতে পারো কিনা দেখো। কিন্তু অন্য টিমে জায়গা নেই, শুধু এখানে খালি আছে। ও দ্যাটস রিয়েলি স্যাড। তুমি বরং গতবারের মতো এবারও কলেজে এসো না, কেমন? কারণ কোনো টিমে না থাকলে তো কলেজে এসে লাভ নেই, রাইট? তোষা কি করবে ভেবে পায় না। সে ভাবে এখন আর ইগো দেখানো উচিত হবে না, ফ্রেন্ডশিপ করে নিলে হয়তো টিমে নেবে। আর সে তো শুধু ফ্রেন্ডশিপ করবে, বেস্ট ফ্রেন্ড তো আর হয়ে যাচ্ছে না। সে তার সাথে মিশতে হবে সব সময়, আর সেও উচ্ছন্নে যাবে। বরং কোনোভাবেই যদি তাকে প্ররোচিত করে খারাপ দিকে যাওয়ার জন্য, তাহলে সে না হয় তখন থেকে কথা বলা কিংবা তার সাথে মেশা কমিয়ে দেবে। এই ভেবে সে হঠাৎ তার কাছে প্রস্তাব রাখে বন্ধুত্ব করার।
শোনো ইরফান, ইয়াস চেরি লেডি, কিছু বলবে? বলছিলাম না আমি যদি তোমার সাথে ফ্রেন্ড হিসাবে করতে চাই, তুমি কি অ্যাকসেপ্ট করবে প্লিজ? হাই, এভাবে বলতে হয় না বিউটিফুল গার্ল। আমি সুন্দরীদের প্রপোজাল কখনো রিজেক্ট করি না, বুঝেছো? অ্যান্ড নো ওয়ারিস, তুমি আমাদের সাথে আপকামিং প্রজেক্টে থাকছো টিম মেম্বার হিসেবে, আই প্রমিস। নাও লেটস শেক আওয়ার হ্যান্ডস। তোষা ইরফানকে মনে মনে হিপোক্রিট, পাওয়ার্ড এসব বলে গালি দিলেও মুখে মিকি হাসি রেখে হ্যান্ডশেক করে। তোষা ইরফানের সাথে সেদিন তেমন একটা বন্ধুত্বের মতো বন্ধুত্ব নেভানোর মোটিভ নিয়ে হাত মেলায়নি, বরং সে বিষয়টাকে তেমন পাত্তাই দেয়নি। অথচ তোষার ইরফানের সাথে বন্ধুত্ব করাটা শুধুমাত্র টিমে জয়েন করার উদ্দেশ্যে হলেও তা আদতে আর টিম অবধি সীমাবদ্ধ থাকে না। বলা যায় ইরফান সীমাবদ্ধ থাকতে দেয়ই না। বন্ধুত্বের বাহানায় ওর সাথে নানান দুষ্টুমি, নানান ফাজলামো সহ যেন নানানভাবে ওর ওপর অধিকারও করে নেয়। ইরফানের খাতিরে অন্তিকের সাথেও খুব ভালো একটা বন্ডিং তৈরি হয় তোষার। কলেজের সবাই অন্তিক ইরফানের সাথে সাথে তোষাকেও চিনে নেয়। ওর জায়গাটাও তাদের মতো হয়ে যায় আস্তে আস্তে। ইরফানের স্বভাবের সাথে অন্তিকের মতো কবে যে তোষাও অ্যাডজাস্ট করে নিয়েছে তা তোষা নিজেও বুঝতে পারেনি। কবে যে ইরফানকে সবচেয়ে কাছের বন্ধু ভেবে নিয়েছে তাও টের পায়নি। তবে তাদের সাপে নাওলের মতো তর্কাতর্কি, ঝগড়াঝাটি এসবও জারিই ছিল। তবে সেখানেও ছিল ইরফানের তোষার প্রতি অধিকারবোধ। তোষার ইরফান আর অন্তিকের বাইরে কোনো ফ্রেন্ড ছিল না। সেও যথেষ্ট সম্ভ্রান্ত আর মডার্ন ফ্যামিলি থেকে বিলং করে বিধায় শুধুমাত্র দুইটা বন্ধু, তাও ছেলে, এই ব্যাপারটাই কোনো সমস্যা হয় না। বরং তোষার বাবা মা মনে করে মেয়েটা এবার আসলে একটা জীবন কাটাচ্ছে। তাদের মতে এই অল্প বয়সের জীবন নিয়ে কিসের এত সিরিয়াসনেস? ঘুরবে ফিরবে, আনন্দ করবে, বন্ধু বানাবে, তার লাইফ নিয়ে ভাবার জন্য তো বাবা মা আছেই। এমনই ছিল তাদের বন্ধুত্ব। মাঝে ইউনিভার্সিটিতে উঠে অন্তিক নানান রকম স্কলারশিপ টিপ নিয়ে ক্যারিয়ারে ফোকাস করতে শুরু করে। এসবের কাজে তাকে বিভিন্ন সময় বাড়ি থেকে দূরে থাকতে হতো। তুষাও যথেষ্ট সিরিয়াস ছিল ক্যারিয়ার নিয়ে, কিন্তু তার ফ্যামিলি থেকে এত অল্প বয়সে ক্যারিয়ারের জন্য বাড়ি থেকে দূরে থাকা অ্যালাউ করে না বলে তার দ্বারা এসব সম্ভব হয় না। অন্তিকের অনুপস্থিতিতে তোষা আর ইরফানের সম্পর্ক অন্য একটা পর্যায়ে যেতেই শুরু করে। কিন্তু তোষা মেয়ে তার পরিবারহীন ইরফানকে চাইলেও সবটা সময় দেওয়া সম্ভব হয় না তার পক্ষে। ওই সময়টায় ইরফান বিভিন্ন খারাপ সঙ্গে জড়িয়ে যায়। অথচ তোষা, অন্তিক কেউ তা শুরুতে বুঝতে পারেনি। যখন বুঝতে পারে তখন তাকে আর ফেরানো যায় না এসব থেকে। এসব কারণে তোষার সাথে সবসময় ঝগড়া লেগেই থাকে। কিন্তু সেই ঝগড়ার আগের মতো দুষ্টু মিষ্টি থাকেই না। ইরফান ফ্লার্ট করলেও, বেপরোয়া স্বভাবের হলেও কখনো কুরুচিপূর্ণ গালি দিত না। অথচ খারাপ সঙ্গে মিশে খারাপ জিনিস খেয়ে তার মুখের ভাষাও খুব জঘন্য হয়ে যায়। তোষা, অন্তিক ওকে বোঝাতে চাইলে ওদের বোঝে না, ঝগড়া লেগে যেত। অন্তিককে গালি দেওয়া স্বভাব পেলেও কিছু কিছু গালি তোষার সাথে একেবারেই যায় না। খুব বাজে অর্থ বের হয় এসবে। এতে তাদের ঝগড়া হতে থাকে রোজ রোজ। আবার হুঁশে আসলে ঠিক হয় ইরফান তোষার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর আবার খেলে, আবার সেই আগের রূপ, আবার ঝগড়া, শেষে আবার ক্ষমা চাওয়া। এভাবে বছর কাটতে থাকে। কিন্তু ইরফান আগের চেয়ে নিয়ন্ত্রণে এলেও এইসব খাওয়া ছাড়তে পারে না। বরং বলা যায় ওসব কেউ নিজেকে নিয়ন্ত্রণে রাখা শিখে যায়, যার অর্থ সে এসবে অভ্যস্ত এখন। এভাবে আরও বছর কয়েক কাটে। এর মধ্যে অন্তিক আবার নানান কাজে ব্যস্ততায় তাদের মাঝেই থাকতোই না। সেই সময়টা তোষার জন্য ইরফানকে সামলানো প্রায় অসম্ভব হয়ে যেত। একবার কখন নাকি সে তোষাকে কোনো ছেলের সাথে দেখেছে। এসব দেখে তার মাথা ঠিক থাকে না। অকথ্য ভাষায় গালাগালাজ করে তোষাকে, একাকার করে দেয়। তোষার সাথে দেখা যাওয়া ওই ছেলেটার ছিল তার মামাতো ভাই, যার সাথে বাড়িতে তার বিয়ের কথাবার্তা হয়েছে অনেক আগে। তখন তোষা জানতো না, এখন জানিয়ে তাকে ছেলেটার সাথে দেখা করতে বলে বাড়ি থেকে। তাই কফি শপে দেখা করেছে সে ছেলেটার সাথে। এসব ইরফান দেখে নিয়েছে। ইরফান যখন এসব জানতে পারে তখন হিংস্র জন্তুর মতো হয়ে যায়। নিজের মধ্যেই থাকে না, কি করবে কি করবে না ভেবে পায় না। অন্তিককে জানালে অন্তিক বলে, তো কি তোর মতো নেশাখোরের জন্য বিয়ে করবে না? কি আছে তোর মধ্যে? খাস তো দিনভর ওসব ছাইপাস, নিজেই শুধরা, আর তোষার কথা ভুলে যা। অন্তিক এভাবে বলেছিল যাতে তোষাকে পাওয়ার জন্য হলেও ছেলেটা এসব থেকে ফিরে আসে। সে ছেলেটাকে অনেকভাবেই বুঝিয়েছে, লাভ হয়নি। বিভিন্নভাবে এসব থেকে ফিরিয়ে আনতে চেয়েছে, কিন্তু কোনো কাজেই আসেনি। তার কেরিয়ারে অন্য মাত্রা এনে দেবে এমন
কত প্রজেক্ট বাদ দিয়েছে এই প্রাণপ্রিয় বন্ধুর জন্য, অথচ এই ছেলেকে সঠিক পথে আনতে পারেনি। তাও নিজের পরিবারের সাথে এমন একটা বন্ধন তৈরি করে দিয়েছে যাতে সেটাকে কখনো অন্যের পরিবার মনে না হয়। বাড়িতে তিনটা উঠতি বয়সী বোন থাকা সত্ত্বেও সে রিস্ক নিয়ে ইরফানের মতো একজন ড্রাগ অ্যাডিক্টেডকে নিজের পরিবারের সাথে জুড়ে দিয়েছে। সে না থাকা অবস্থায়ও যাতে তার পরিবারের সাথে নিজস্ব একটা বন্ধন থাকে সেই সুযোগটুকু করে দিতেও কার্পণ্য করেনি। অথচ তাও এই বন্ধু এসব থেকে ফিরাতে পারেনি। তাই তোষার প্রতি অনুভূতিটুকু হলেও কাজে লাগিয়ে যদি ওকে সঠিক পথে ফেরানো যায় তাহলে সেটা কেন বাদ যাবে। চেষ্টা না হয় করিয়ে দেখা হলো, কিন্তু সে বুঝতে পারেনি তার সেই ছোটোবেলা থেকে জেদি বন্ধুটা প্রিয় রমণীকে পাওয়া না পাওয়ার বিষয় আসলেও আরও জেদি হয়ে উঠবে, তাও ভয়ঙ্কর রকমের। ইরফান বন্ধুর কাছেও সাহায্য না পেয়ে সেই দিন বাড়ে যায়। যদিও সে মাঝে মাঝেই যেত, নেশা পানি খেয়েও শান্তি না পেলে তোষাকে যেমন অকথ্য ভাষায় গালগালি করে তেমনই কিছু মেসেজ করে সেই দিন। তবে খুব বিচ্ছিরি কিছু ইঙ্গিতও ছিল সেই দিনের গালিগালাজে, যা সত্যি সত্যি যদি তোষার কাছে পৌঁছাতো তাহলে হয়তো সে সতর্ক হয়ে যেত। কিন্তু সেই মেসেজ তোষার কাছে পৌঁছায়নি, অন্য একজনের জীবনেই ঝড় এনেছে ওই মেসেজ। ইরফান ওকে মেসেজে যা পাঠিয়েছে তা করিয়েও দেখিয়েছে। তোষার কিছু নুট ছবিসহ ভিডিও সে সংগ্রহ করে, কিছু গোসলের তো কিছু নানান অপ্রীতিকর মুহূর্তে। তোষার শুরু থেকে ইরফানের প্রতি বন্ধুত্বের চেয়ে বেশি কোনো অনুভূতি ছিল না, কিংবা কোনো একটা পর্যায়ে গিয়ে অনুভূতি জন্মালেও তা ইরফানের নিজ দোষে ভিতরেই রয়ে গিয়েছে। তাই সে বাড়ি থেকে বিয়ের কথা বললে না করেনি। যেদিন এঙ্গেজমেন্ট হবে সেই দিনই সেসব নুট ইরফান তোষার ফোনেই পাঠায়। তোষা ওসব দেখে স্তব্ধ হয়ে পড়ে। তার কাছে পুরো দুনিয়া যেন ওখানেই থেমে গিয়েছে। কারো কাছে বলতে পারে না, না নিজে দেখতে পারে এইসব ছবি ভিডিও। এসব দেখিয়ে সে যখন অবশ প্রায় তখন আরও একটা ভিডিও আসে, ওটাতে সে অন্য একটা ছেলের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় আছে। তার মাথা ঘুরে উঠল। প্রথমগুলো রিয়েল নুট ছিল, আর এই ভিডিওটা এআই জেনারেট। এই সব দেখতে না পেরে চোখ ঘুরাবে তখন দেখতে পায় তার সামনে অন্তরঙ্গ অবস্থায় থাকা ভিডিওর ওই ছেলেটা আর কেউ নয় বরং ইরফান। বিষয়টা বুঝতে পেরে তার কাছে সব কিছু ব্লাঙ্ক মনে হয়েছিল। ইরফান ইরফান এসব করেছে কিভাবে? বেস্ট ফ্রেন্ড হয় সেই যখন বন্ধুর ধোকা, নিজের উপর আসা এই ঝড় এসব নিয়ে ভেবে পাগল প্রায়, তখন ইরফানের কল আসে। তোষা কাঁপা কাঁপা হাতেই রিসিভ করে ভিডিও কল। তাকিয়ে আছে তোষা ছেলেটার দিকে। ইরফানও, তার চোখ লাল টকটকে হয়ে আছে। মাঝে মধ্যে আঙ্গুল দিয়ে নাকের নিচে ঘষা দিয়ে ওঠে। এখনও নেশা করেই আছে সে। কেন করলি? বিয়ে ভাঙুক। আগে বল। রিং পড়েছিস? ওই ওর ভাইয়ের দেওয়া। রুম থেকে কই বের হলাম, অনুষ্ঠান তো শুরুই হয়নি। খুব ভালো, এবার এভাবেই ওই রুমের ভেতর বসে থাক। না হয় শেষের ভিডিওটা দেখেছিস নিশ্চয়ই, তুই আর আমি। ওটা ওই যে তোদের বাড়িতে ড্রয়িং রুমে বড় পর্দার এলইডি আছে, ওটাতে প্লে হবে। ট্রাস্ট মি, ইমরান হাসিমের সিনেমার চেয়েও। তোষা আর কিছু শুনতে পায় না, সে কল কেটে দিয়েছে। অন্তিককে কল করে সে, 2 সেকেন্ড পরেই রিসিভ হয়। এঙ্গেজমেন্ট ছেড়ে আমাকে কল দিয়েছে, আর ভালো লাগছে না? ইরফানকে নিয়ে যাবো নাকি? বলেছিলাম না আমার বিয়ে হতে দিবি না। নে, আমার বিয়ে হবে না। তোর নেশাখোর বন্ধু আটকে দিয়েছে আমার এঙ্গেজমেন্ট। হবে না আর কোনো বিয়ে। মোবারকবাদ তোদের দুজনকে। তোদের মনে আশা পূর্ণ হয়েছে, তাতে আমার ইজ্জত যাক, সমস্যা নেই। তোর বন্ধুর আশা পূর্ণ তো হয়েছে, মোবারকবাদ। তুষা এইভাবে ছাড়া ছাড়া কথা বলতে থাকে, কিন্তু অন্তিককে বিস্তারিত জানায় না। অন্তিক খুব অবাক হয় এসব শুনে। ইরফান আবার কি করেছে? সে তো এখন অন্তিকের ফ্ল্যাটে নিজে রেখে এসেছে যাতে তুষার এঙ্গেজমেন্টে ঝামেলা না করে। তবে এঙ্গেজমেন্ট হলেও অন্তিক নিজেই তুষার বিয়েটা হতে দিত না অন্য কারোর সাথে। সে তো সব পরিকল্পনা করে রেখেছে, শুধু ইরফান একটু শুধরোই কিনা এসব দেখেই সেটা পরীক্ষা করতে চেয়েছিল সে। এর মধ্যে আবার ছেলেটা ওই বদ্ধ ফ্ল্যাট থেকে কি করলো যে তোষা এসব বলছে। অন্তিক তাড়াতাড়ি গাড়ির চাবি নিয়ে বের হয়, গাড়ি নিয়ে নিজের ফ্ল্যাটে যায়। গিয়ে দেখে ইরফান ওখানে ড্রয়িং রুমের সোফায় এলোমেলো হয়ে শুয়ে আছে। পা কোথায় মাথা কোথায় তার কোনো ঠিক নেই। কম্পিউটারের এক কোণা তার পিঠের নিচে, আর বাকি অংশ পড়ে আছে ফ্লোরে। পাশে সাদা পাউডার একটু একটু পড়ে আছে দেখা যাচ্ছে। আবার ড্রাগ নিচ্ছে। কিন্তু এই ছেলে এখানে থেকে কি করলো যে তোষার এঙ্গেজমেন্ট ভাঙবে? অন্তিক ডাকে ইরফানকে। ইরফান হোট, হাই বাঞ্চত হোট। কি করেছিস তুই তোষার বিয়ে আটকাতে? হাই শালা হোট, তোর সেভাবে কাজ ছিল কেন?
অন্তিকের ডাক শুনে ইরফান তাকায় চোখ পিটপিট করে, তারপর চোখ কচলে আস্তে আস্তে সোফায় হেলান দিয়ে বসে। ওভাবেই ঘুমু ঘুমু স্বরে জিজ্ঞেস করে, কি সমস্যা? কানের কাছে পেন করছিস কেন? তোষার এঙ্গেজমেন্টে কি করেছিস? তুই বাইরে বেরিয়েছিলে কিভাবে? আর এসছিস কখন? ওর এঙ্গেজমেন্ট আটকাতে আমার ওর বাড়িতে যাওয়া লাগবে, সিরিয়াসলি। তো কি করেছিস তুই? ফোন দে, ফোন দে তোর। কোথায় তোর ফোন? মেয়েটা কাজ ছিল কুত্তার বাচ্চা। আর উইচের যাওয়ার কথা বলছিল কেন? কি বলেছিস তুই তোষাকে? ইরফান কিছু বলে না, শুধু একটা হাই টানে মুখে হাত দিয়ে। কুত্তার বাচ্চা কথা বল, কি অঘটন ঘটিয়েছিস? কথাটা বলতে বলতেই অন্তিক কম্পিউটারের নিচে একপাশে ওর ফোন দেখে, সেটা নাই। অন্তিক ওর ফোনের লক জানে, তাই ইরফান তাড়াতাড়ি ওটা কেড়ে নিতে চায়, পারেনি, তাই গর্জে ওঠে, আমার ফোন রাখ অন্তিক, ওটা নিয়ে তোর কাজ নেই, রাখ ওটা। আমার কাজ আছে নাকি নেই তা এখনো বোঝা যাবে। এখন চুপচাপ এতক্ষণ যেভাবে বসেছিলে সেভাবে বসে থাক। অন্তিক, আমি বলেছি আমার ফোনে তোর কোনো কাজ নেই, তার মানে নেই। দিয়ে দে ফোন, নাহলে অনেক খারাপ হয়ে যাবে, ট্রাস্ট মি। অন্তিক দেয় না। ফোনের লক খুলে হোয়াটসঅ্যাপে ঢুকতে চাইলেই ইরফান ওটা আবার নিতে চায়, কিন্তু পারে না। ইরফানের এই মুহূর্তে খুব রাগ লাগছে, ইচ্ছা করছে এই ঘরের প্রত্যেকটা জিনিস একটা একটা ধরে আছাড় মারতে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে কোনোভাবে। শেষে অন্তিক তার আর তোষার ইনবক্সে ঢোকার জন্য ক্লিক করলে সে বলে ওঠে, ওখানে আমার আর তোষার পার্সোনাল ভিডিও আছে অন্তিক, ঢুকিস না। তোর আর তোষার মধ্যে পার্সোনাল কি আছে যে পার্সোনাল ভিডিও থাকবে? আছে অনেক কিছু, তোর জেনে কাজ নেই, ফোন রাখ। তুই আর তোষা এমন সময় কবে কাটিয়েছিস যে তার ভিডিও করা হয়েছে? আবার আমি দেখতে পারবো না? তুই ফোন দিবি কি না? আগে বল, কিসের ভিডিও কথা বলছিস? আমার আর তোষার সে ভিডিও। আবার বল। আমার আর তোষার সে ভিডিও। এডিট করিয়েছিস? হ্যাঁ। তারপর? নুডও আছে কিছু। এডিট না, রিয়েল নুড, রিয়েল। আর আমার সাথে ভিডিও এডিটেড। এবার ফোন দে। অন্তিক একটা জড়িয়ে শ্বাস নেয়, কোমরে এক হাত রেখে অন্য হাতে কপাল ঘষে, মনে হচ্ছে রাগ দমানোর চেষ্টা আছে সে। তারপর আস্তে করে শান্ত ভঙ্গিতে জানলার পাশে গিয়ে তার ফোনটা ছুঁড়ে মারি কোথাও। ওটা আর কারো অক্ষত অবস্থায় পাওয়ার চান্স নেই, কারণ 9 তলা থেকে পড়ে অক্ষত থাকার কথাই নয়, সাথে ওদিকে আছে একটা বিশাল পুকুর। অন্তিককে ফোনটা ফেলে দিতে দেখি ইরফান ছুটে যায়। ফোন কেন ফেললি অন্তিক? আমার ফোন তোকে ফেলতে বলেছি? সাথে সাথে ইরফানের মুখে একটা ঘুষি মারে অন্তিক। থামে না সে, একসাথে 10-15টা ঘুষি দেয়। একে তো নেশা করা অবস্থায় ছিল ইরফান, তার উপর সদ্য ঘুম ভেঙেছে। এর মধ্যে অন্তিকের হাতে লাগাতার এতগুলো ঘুষি একসাথে খেয়ে সে ব্যালেন্স রাখতে পারেনি নিজের, পড়ে যায়। তার কপাল ফেটেছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তাও অন্তিককে ফিরতে কোনো আঘাত করে না। সে জানতো অন্তিক জানলে মার কয়েকটা খেতে হবে। সে মুখ থেকে রক্তের থুতু ফেলে হাত দিয়ে ঠোঁট মুছে, তারপর কোনোভাবে নিঃশ্বাস নিয়ে বলে, রিল্যাক্স, ওইগুলো দিয়ে জাস্ট ভয় দেখিয়েছি, ভাইরাল করার উদ্দেশ্য না, তুইও জানিস। এত ক্ষেপে যাওয়ার কিছু নেই। অন্তিক ওকে আরও ওভাবে বসে থাকা অবস্থায় একটা লাথি দেয়। ইরফান লাথিটা খেয়ে হালকা গুঙ্গিয়ে ওঠে, তবে এবারও ফিরতে আঘাত করে না, বরং আবার হালকা হেসে বলে, তবে ভাইয়ের দেওয়া রিং পড়লে ভিডিওটা ভরা আসরে ব্লার করে হলেও প্লে করা হতো, ফর শিওর। ইরফান কথাটা বলার সাথে সাথে অন্তিক ওকে আবার কয়েকটা ঘুষি দেয়। শালা জানোয়ার, তোর যা ইচ্ছা হবে যা মন চাবে তাই? হ্যাঁ, এতটা নিচে নেমে গেছিস? এতটা? শেষ পর্যন্ত তোষার সাথে? আরও কয়েকটা ঘুষি দিয়ে অন্তিক কথাগুলো বলে, আমাদের তোষা ইরফান একটু বাধেনি তোর? না, অন্য কারো নামে কবুল বলার জন্য প্রস্তুত ছিল ও। অন্য কারোর সাথে ঘর করবে, সংসার করবে, আদর নেবে, শোবে, বাচ্চা পেটে ধরবে, আর আমি বসে বসে দেখব? ওর ভাগ্য ভালো, এডিট করেছি শুধু, বাস্তবে করিনি। অন্তিক নিজেও ওর পাশেই বসেছিল। ইরফান কথাটা বলার সাথে সাথে আরেকটা থাপ্পড় লাগিয়ে দেয় ওর গালে। শালা জানোয়ার, তোর জন্য এতগুলো বছর অপেক্ষা করেছি, এটাই তো বেশি। তোর কি মনে হয় জীবনের এতগুলো বছর পার করে মেয়েটা বিয়ে করেনি গায়ে হাওয়া লাগাতে? মাদারফাকার, তোর জন্য মেয়েটা দিনের পর দিন হাই সোসাইটি থেকে, সম্ভ্রান্ত পরিবার থেকে ভালো ভালো ছেলেদের আসা বিয়ের প্রস্তাব রিজেক্ট করেছে। বাবা মাকে বুঝিয়েছে একদিন যোগ্য হয়ে ভালো হয়ে তাদের সামনে দাঁড়াবি তুই। তোর জন্য নিজের জীবনে এতগুলো বছর নষ্ট করেছে, নাহলে এতদিনে 2-3 বাচ্চার মা হয়ে যেত তোষা। নিজে তো জোর জবরদস্তি করার অধিকার দেখানো ছাড়া কিছু করিস না ওর জন্য। না কখনো ভালোবাসার কথা জানিয়েছিস? তো মেয়েটা একটা আশায় ছিল, ওর বিয়ের কথা উঠলে কিছুটা বোধ আসবে হয়তো তোর মধ্যে। বিয়ে আটকাতে ভালোবাসার কথা জানাবি, নিজের শব্দ স্বীকার করবি, অন্ধকার জীবন থেকে ফিরে আসবি।
কিন্তু তুই অবশ্যই নিজের আসল রূপ দেখালি। তোর কি মনে হয় তোষা খুব খুশিতে বিয়ে বসতে যাচ্ছিল? শালা তোকে ভালোবেসে জীবনে 9 থেকে 10টা বছর কাটিয়ে দিয়েছে এমনি, তাই না? একজনকে বছরের পর বছর ভালোবেসে হঠাৎ করে অন্য কারোর সাথে বিয়ে বসে এতই সহজ? ওর কষ্ট হয়নি? হচ্ছে না? নিজের 12 বছরের প্রিয় বন্ধুর থেকে এমন ধোকাও নিতে পারবে? তোকে তো সে ভালোবাসত, এখন আর আগের মতো ভালোবাসা তো দূর, সহানুভূতিটুকুও পাবে? এত সহজ সব কিছু, এত সহজ? ইরফান ফ্লোরে মাথা এলিয়ে শুয়ে পড়েছিল মার খেয়ে। ওভাবেই অন্তিকের কথাগুলো শুনে সে আমাকে যদি ও ভালোবাসে তাহলে এভাবে বিয়ে করতে কি সমস্যা? সাথে সাথে পায়ে আরেকটা থাপ্পড় দেয় ইরফানে। অন্তিক দিয়েছে। ইরফানের পায়ের কাছে বসেছিল সে। মাদারফাকার, তুই এখন হলিউডের নায়ক যে তোকে ভালোবেসে যেমন আছে সেভাবে বিয়ে করতে হবে তোকে? পরিচয় তো সে একটাই, নেশাখোর। তো সে কি বানের ঝোলে ভেসে এসছে যে কোনো মাথাল টাতালের সাথে তোর বাবা মাকে বিয়ে দেবে? নাকি ভাবছিস তোর বাপের টাকা দিয়ে ওর কোটিপতি বাবা তোকে নিজের মেয়ে দিয়ে দেবে? বোকদা। তার মানে বলতে চাচ্ছিস আমি একটু ভালো হলেই তোষা আমার থেকে যেত, অন্য কাউকে নিয়ে ঘর করার কথা ভাবতো না? এতদিনে বুঝলে? আগে বলিসনি কেন? তোর বোঝার ক্ষমতা নেই? নিজের ভালোবাসে মানুষের মনের খবর নিজে বুঝিস না। ছ্যা। আমি কি এত কিছু ভেবেছি নাকি? তোষা তো আমারই। হ্যাঁ, এখনো জেগে জেগে স্বপ্ন দেখ তোষা তোর। আমারই। কাল থেকে আর এসব খাবো না। এখন আমাকে তোল, তোষাকে এখানে নিয়ে আয়, সাথে একটা কাজেও আনিস, বিয়ে করে নেব। এমনিতেও অনেক বছর লস গিয়েছে মনে হচ্ছে। কাল থেকে বাবার অফিসেও জয়েন করব। ও মিস্টেক, কাল থেকে না, পরশু থেকে জয়েন করব। আজকে বিয়ে করে কার রুম থেকে বের হওয়া সম্ভব হবে না। ইরফান, তোর এখনো সব যোগ লাগছে? আজকের পর আমাদের তোষাকে আর পাবি মনে হয় তোর? যা করেছিস এর পরও এটা অপেক্ষা করা যেত না? অন্যভাবে বিয়েটা আটকানো যেত না? এসব নোংরামের খুব দরকার ছিল? সব কিছু তেরা রাস্তায় পেতেই হবে? একটু সহজ চিন্তা ভাবনা করতে পারিস না? রিল্যাক্স, এতগুলা প্রশ্ন, বেশি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস। আমাদের ফেলে কোথায় যাবে? আমাদের ফেলে কোথাও যাবি বলছি না, কিন্তু বন্ধুত্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কল্পনা করতে পারছিস না তুই? তো এখন কি করতে বলছিস? কিভাবে পাবো আমার তোষাকে? রিহ্যাবিটেশনে যা। হোয়াট? ইয়েস, যা বলছি তাই কর। এটাই সঠিক সিদ্ধান্ত আপাতত। ফাক 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 ফাক, ইওর সিদ্ধান্ত। দূরে গিয়ে মর তুই। আমি আমার তোষাকে যেভাবে পারি নিজের করে নিব, তুই দূরে গিয়ে মর। সেদিন ইরফান ঘোর আপত্তি করলেও তাতে কোনো লাভ হয়নি, কারণ অন্তিক যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছিল। অন্তিক ইরফানের বাবাকে তার সব রকম কাজকর্ম সম্পর্কে অবগত করে। ভদ্রলোক অবিশ্বাস করেনি। তিনি অনেক আগে আন্দাজ করেছিল ছেলে খুব শীঘ্রই বড় কোনো অঘটন ঘটাতে যাচ্ছে, কারণ বেশ কয়েকদিন ধরেই কারণে অকারণে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত ইরফান, আর কাকে জানি অকথ্য ভাষায় গালাগাল করত। উনি বেশ কয়েকবার জানতে চেয়েছিলেন সমস্যা কী, কিন্তু ইরফান ওনাকে কিছুই জানাননি। তবে ছেলের কুকুরটি শুনে যতটা না অবাক হয়েছেন তার চেয়ে বেশি ভেঙে পড়েছেন ছেলেকে অন্তিক রিহ্যাবিটেশনে পাঠাতে চাইছে শুনে। একটা মাত্র ছেলে ওনার, মাসের পর মাস রিহ্যাবিটেশনে পড়ে থাকবে, আর উনি এখানে এসির বাতাসে ছেলের দুশ্চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়েন। অন্তিক ইরফানকে এসব জানায়নি। সে নিজেই ইরফানের বাবার সব দায়িত্ব নেয়, আর ইরফানকে তোষার নামে নানান সত্য মিথ্যার ব্ল্যাকমেল করে রিহ্যাবিটেশনে পাঠায়। এর মধ্যে তোষা আরেকটা অঘটন ঘটায়। সে ওই দিন কোনোভাবেই এঙ্গেজমেন্ট আটকে দিয়েছিল ঠিক, কিন্তু পরিবারের নানান প্রশ্ন ও ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে হয়। তার বাবা মায়ের সাপোর্ট হারায়। একটা পরিবার যতই মডার্ন হোক, যতই আধুনিক চিন্তাধারার হোক, তাদের মেয়ে একটা ড্রাগ অ্যাডিক্টেড ছেলের জন্য এতগুলো বছর বিয়ে না করে থাকবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। তবুও ছেলেটা মেয়ের কিশোর বয়সের বন্ধু, আর তাদের নিজেদেরও মেয়ের প্রিয় বন্ধুর প্রতি যথেষ্ট স্নেহ আছে বলে মেয়েকে সাধ্যমতো সাপোর্ট দিয়েছেন। তার উপর ব্রোকেন ফ্যামিলির ছেলে ছিল বলে অন্তিকের চেয়ে আলাদাভাবে স্নেহ করতেন। কিন্তু ছেলেটা যা বিপদে গিয়েছে, এভাবে মেয়ে দেওয়া অসম্ভব। অনেক কষ্ট করে মেয়ের জন্য এই সম্বন্ধ ঠিক করেছিলেন, মেয়েকে রাজি করিয়ে, কিন্তু শেষে এমন অসম্মান এঙ্গেজমেন্টের দিন এসে ভরা আসরে তারা দিতে পারেননি। এদিকে তোষাও তার ওপর দিয়ে যাওয়া এত ঝড় প্রাণপ্রিয় বন্ধু আর ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা কাউকে জানাতে পারেনি। এতটা সাহস তার হয়নি। নিজের মধ্যে চেপে রেখে প্রতিনিয়ত গুমড়ে মরেছে বাবা মায়ের নিজের থেকে মুখ ফিরিয়ে নেওয়া প্রিয় বন্ধুর ধোঁকা। সেই প্রিয় বন্ধু যখন আবার ভালোবাসার মানুষ, তার ভালোবাসা স্বীকার করে বিয়ে আটকানোর বদলে এমন প্রতিদান এত মানসিক আঘাত প্রাপ্ত বয়স্ক তোষা নিতে পারেনি। সুইসাইডাল হয়েছে সে।
অন্তিকও তখন দেখা করতে চাইলে সে আসতো না। তার বাড়ি গেলে ফিরে আসতে হতো, যদিও সে ইরফানের কারণে যথেষ্ট ব্যস্ত ছিল, তাই অন্য উপায় দেখা করার কথা ভাবলেও তা সম্ভব হয়ে ওঠেনি। এমন সময় একদিন তোষা সুইসাইড অ্যাটেম্প্ট করে। তার বাবা মা মেয়ের মানসিক অবস্থার এমন পরিণতি দেখে হতবাক। অন্তিক ব্ল্যাক আউট। ইরফানকে জানায়নি, জানালে পাগলাটা কি করবে কল্পনা করতেই পারে না সে। মাঝরাতে শুনেছিল অন্তিক এই খবর। সে রাতে তাদের সবার জীবন থমকে গিয়েছিল, তোষার জীবনটা না ফেরার দেশে দ্বারপ্রান্তে। ওর এই অবস্থায় তোষার বাবা মা নিজেকে দায়ী করে। না, ইরফানকে কেউ দায়ী করেনি। ইরফান আসেনি কেন জিজ্ঞেস করলে সে রিহ্যাবিলিটেশনে শুনে তারা ভাবে সেটা শুধরে যেতে চাচ্ছে বলেই তাদের মেয়ে বিয়ে ভেঙে দিয়েছে শেষ মুহূর্তে। আর এতে তাদের অবহেলা মেনে নিতে না পেরে মেয়েটা আত্মহত্যন করেছে। ইরফানের জন্যই যদি হয় তাহলে কই, এত বছর তো করেনি এমন কিছু, তাদের জন্যই হবে। তোষার বাবা মা মেয়ের এই অবস্থার দায় নিজেদের কাঁধে নিয়ে ইরফানকে মুক্ত করে। সেবার তোষা বেঁচে যায়। প্রথম কারোর সাথে কথা বলতো না, পরে কয়েক সপ্তাহ কাউন্সিলিংয়ের পর অন্তিকের সাথে সবার সাথে হঠাৎ করেই একদম স্বাভাবিক আচরণ করে, যেন আগে কিছুই হয়নি। তবে ইরফানের নাম মুখে আনতে শোনা যায়নি। সে একদিন হঠাৎ বলে সে আর এই দেশে থাকতে চায় না, কানাডা চলে যেতে চায়। এখানে সে পারিবারিক বিজনেসে বাবা চাচাদের সাথে হেল্প করত, বলা যায় বিজনেস ওম্যান। তোষা জানায় সে কানাডায় জব করবে আর সেখানেই থাকবে, সেটেল হবে। ওর বাবা মা প্রথমে দ্বিমত করলেও পরে মেয়ের মানসিক হেলথের কথা ভেবে রাজি হয়ে যায়। ওখানে তোষার বাবার বন্ধুর অফিসে জব করার ব্যাপারটা ঠিক হয়, তবে গিয়ে জব জয়েন করতে মানা করে দেয়, কিছুদিন রেস্ট নিতে বলে। তোষাও মেনে নেয়। এভাবেই তোষা ভিন দেশে চলে যায়। অথচ ইরফান রিহ্যাবিলিটেশনে বসে এর কিচ্ছু জানতে পারেনি। না জানতে পেরেছে তার জন্য তার প্রাণপ্রিয় বন্ধু ভালোবাসার রমণী কখনো মরতে বসেছিল। যখন জানতে পারি তখন রিহ্যাবিলিটেশনে বসে ভাঙচুর আর মানুষজনকে মেরে জখম করা, গালাগাল করা, এসব ছাড়া আর কোনো উপায় থাকে না। ভোরের আকাশ হালকা নীল আর একটু ফ্যাকাশে। দূরের গাছগাছালির ওপর দিয়ে মৃদু বাতাস বইছে। ঘাসের ওপর ছোট ছোট শিশির বিন্দু ঝলমল করছে। সূর্যের প্রথম আলো যেন ধীরে ধীরে সব কিছুকে সোনালি আভায় ভরিয়ে দিচ্ছে। পাখির কিচিরমিচির শব্দ আর এক রাস শান্তি। এই সব কিছুর মধ্যে সরোয়ার বাড়ির সকালটা আজ খুব ব্যস্ত আর চঞ্চল। প্রত্যেকে আজ অন্যান্য দিনগুলোর চেয়ে তাড়াতাড়ি উঠেছে, কারণ আজ পিকনিক ডে। গোছগাছ হয়ে গেছে অনেকেই, কিন্তু সবার তৈরি হয়ে বের হতে যত সময় লাগছে। বাড়ির ছেলেরা সব রেডি, তারা প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে তুলছে আর বাড়ির মেয়েদের তাড়াতাড়ি বের হওয়ার তাগাদা দিচ্ছে। মেয়েগুলো এত সময় যে কিভাবে লাগায় একমাত্র তারাই জানে। ও হ্যাঁ, এর মধ্যে আরেকটা দুঃসংবাদ হচ্ছে, বাড়ির বড়রা কেউ যাচ্ছে না পিকনিকে। মিসেস আয়েশার বোনের হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছেন গতকাল বিকেলে। তারা স্বামী স্ত্রী আর অন্তিকের দাদি ওখানেই আছে এখনও। যাকে ফেলে দিগন্তের মা যাবে না পিকনিকে, দুই ভাবিকে ফেলে মাহাদ মিহিরিনের মাও যাবে না কোনোভাবেই। আর নিজেদের বউ বাড়িতে রেখে তাদের স্বামীদেরও যাওয়ার প্রশ্নই আসে না। তাই ঠিক করা হয়েছে বাড়ির ছেলেমেয়েরাই যাক নির্দিষ্ট সময়, কারণ এতদিন ধরেই করা প্ল্যান হঠাৎ করে ক্যান্সেল হলে তাদের কারো ভালো লাগবে না। তাই বাড়ির ছেলেমেয়েরা যাবে, এটাই ঠিক করা হয়েছে। মাহাদ আর দিগন্ত দুজন সার্ভেন্ট দিয়ে গাড়িতে সব তোলা শেষ করে ড্রয়িং রুমে আসে। অন্তিকও ছিল এতক্ষণ, মাত্র রুমে গিয়েছে ফোন নিতে, আসছে হয়তো। তোর কোন ভাই আসবে বলেছিলে, বোধহয় আসবে না? আসবে বলেছিল, কাল বললো ওর কোনো ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই আবার ক্যান্সেল করেছে। বড় মার বোনের হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, দেখ কোথাও ওটাই কিনা। হবে হয়তো, আমার নিউজ দেখা হয়নি, না ফোন করা হয়েছে, বলতে পারছি না। কিরে ভাই, এরা একজনও এখনো বের হচ্ছে না, এতক্ষণ লাগে? পিকনিকে যাচ্ছি নাকি বিয়েতে? অদ্ভুত। মাহাদুর কথা শুনে হালকা হাসি। ওরা দুজনেই শুধু রেডি আছে আপাতত। মাহাদ পরেছে সাদা গেঞ্জি আর হালকা নীল সবুজ শর্ট সেলফ শার্ট আর বোতাম খোলা, সাথে হাঁটু অবধি খাকি বেস শর্টস। দিগন্ত সাদা লম্বা সিল্ক শার্ট আর খাকি বেস প্যান্ট। দিগন্তের বাবা আর মা এসে বসেই তাদের পাশে। ওনারা বারবার সাবধান করেছেন মেয়েদের দেখে শুনে রাখতে আর ড্রাইভ করার সময় সতর্ক থাকতে। এর মধ্যে অন্তিককে নিচে নামতে দেখা যায়। সেও বাকি দুই ছেলের মতো সাদা শার্ট আর হালকা খাকি বেস প্যান্ট পরেছে, তবে শার্টের উপরের দিকে দুটো বোতাম খোলা। সে ইরফানকে ফোন দিতে দিতেই নামছে। কাল অন্তিকে তৃণা জড়িত কেসে শুনানি ছিল। সকালে তার রুম থেকে প্রাণেশার যাওয়ার পর ঘুমিয়েছে অসময়। অনেকগুলো দিন পর শান্তির ঘুম দিয়েছে কিনা। তারপর কোর্টের দ্বিতীয় সেশনে তৃণার কেসটার সমাপ্তি ঘটিয়ে এসেছে।
হুম, বাড়িতে না, নিজের ব্যক্তিগত ফ্ল্যাটেই উঠেছিল। তবে সেখানেই বেশিক্ষণ থাকতে পারেনি, কারণ এর মধ্যেই শুনি খালুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে সে গিয়ে দেখেই চলে এসেছে। ওখানেই তার বাবা মা ছিল, তাই তার থাকার দরকার পড়েনি। তারপর একেবারে বাড়ি চলে আসে। অন্তিক নামে দুই ভাইয়ের পাশে বসে তারা বোনদের জন্য অপেক্ষা করছিল। এর মধ্যেই বিথি এসে তার মাকে জানায়,